ইকোনমিক্সের খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা। এই টপিকটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তোদের এক্সটার্নাল সেক্টর বলে একটি চ্যাপ্টার আছে, তারই অন্তর্গত সব থেকে গুরুত্বপূর্ণ, সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট ডেটার জন্য তোদেরকে যেটা পড়তে হবে, 2020-21 ইকোনমিক সার্ভে নেট থেকে ডাউনলোড করে তার 6th চ্যাপ্টার, দ্যাট ইজ রিলেটেড টু ব্যালেন্স অফ পেমেন্ট কারেন্ট ডেটা। প্রথম কথা হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্ট বা বিওপি কাকে বলে? হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট, বিওপি কাকে বলে? তাহলে বিওপি সম্বন্ধে জানতে গেলে আমাদের বিওপি দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিনেশন, আরেকটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের কম্পোনেন্টস। So we have to know two terms. One is definition and another one is component. তো ডেফিনেশন পড়ার আগে প্রথমে আমরা একটু জেনে নেব যে বাজেট কাকে বলে। বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। Budget, annual financial statement. This has been mentioned in Article 112। তো বাজেটের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখেছিলাম, পাবলিক ফাইন্যান্স পড়তে গিয়ে আমরা দেখেছিলাম। একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে আমাদের রেভিনিউ। একটা হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে রেভিনিউ। রেভিনিউর দুটো পার্ট, একটা হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে এক্সপেন্ডিচার। ক্যাপিটালেরও দুটো পার্ট, একটা হচ্ছে রিসিপ্ট, একটা হচ্ছে এক্সপেন্ডিচার। এর বিভিন্ন ভাগ ছিল। রিসিপ্টের একটা ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে রিসিপ্টের দুটো পার্ট, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ, একটা হচ্ছে আমাদের নন ট্যাক্স রেভিনিউ। অর্থাৎ গভর্নমেন্ট কোনোভাবে পাবলিকের কাছ থেকে টাকা কালেক্ট করছে, আবার পাবলিকের জন্য সে টাকা খরচা করছে। পাবলিকের জন্য টাকা কালেক্ট করছে এবং পাবলিকের জন্যই টাকা খরচা করছে। তার মানে বাজেটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম there is a monetary transaction কার মধ্যে, মানে টাকার লেনদেনটা কার মধ্যে হয়েছিল? একটা হচ্ছে, একদিকে আছে গভর্নমেন্ট, একদিকে হচ্ছে পাবলিক। পাবলিক গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, গভর্নমেন্ট পাবলিককে সাবসিডি দিচ্ছে বা আলাদা বিভিন্ন পরিষেবাগুলো দিচ্ছে। তার মানে আমরা দেখতে পেয়েছিলাম there is a transaction of money, there is a monetary transaction between government and public. There was a monetary transaction between government and public। কার মধ্যে? একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা হচ্ছে পাবলিক।
বাজেটে আমরা তাই দেখতে পেয়েছিলাম। ধর গভর্নমেন্ট বিভিন্ন স্কিম করছে বা সাবসিডি দিচ্ছে, কার জন্য দিচ্ছে? পাবলিককে দিচ্ছে, অর্থাৎ পাবলিকের হাতে টাকা দিচ্ছে, আর পাবলিকের কাছ থেকে ট্যাক্স রেভিনিউ বা নন ট্যাক্স রেভিনিউর মাধ্যমে পাবলিকের কাছ থেকে টাকা কালেক্ট করছে। তার মানে দেয়ার ইজ এ ট্রানজাকশন বিটুইন গভর্নমেন্ট এন্ড পাবলিক। এটা কোথায় দেখতে পেয়েছি? এটা দেখতে পেয়েছি আমরা বাজেটে দেখতে পেয়েছি। বাজেট অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখতে পেয়েছি। দেয়ার ইজ এ মানিটারি ট্রানজাকশন বিটুইন গভর্নমেন্ট এন্ড পাবলিক। কিন্তু যদি দেখা যায় একদিকে ইন্ডিয়া আছে, একদিকে আদার কান্ট্রি আছে। তার মধ্যে যদি মানিটারি ট্রানজাকশন হয়, কোনো দেশ ভারতকে টাকা দিল বা কোনো দেশ থেকে ভারতের কাছে টাকা আসলো, তাহলে সেই ট্রানজাকশনটাকে আমরা কোথায় দেখাবো? সেখানে তো বাজেটকে সেই ট্রানজাকশন তো আমরা বাজেটকে দেখাতে পারছি না। সেই ট্রানজাকশনকে আমরা বাজেটে দেখাতে পারছি কি পারছি না? হরিপদ মাহাতো, শুনতে পাচ্ছিস? হরিপদ মাহাতো, শুনতে পাচ্ছিস? স্যার? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তুই অফলাইন ক্লাস করছিস না কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি ছিলাম না একটু স্যার। কোথায় আছো তুমি এখন? এখন স্যার মালদাতে আসিনি স্যার, মালদাতে আসবো স্যার কালকে। তুই তো অনেকদিন ধরে ক্লাস করছিস না ভাই? হ্যাঁ স্যার, ছিলাম না স্যার আমি। আমাকে ইনফরমেশন দিয়েছিস ওটা যে স্যার আমি ক্লাস করতে পারবো না, এখন মালদাতে নাই? ঠিক আছে, পরের থেকে স্যার ক্লাস করতে যাবো। শনিবারের ব্যাচে ছিলিস না তুই? না স্যার, ছিলাম না। অনলাইনে ক্লাসে। কোন কোন তুই কি আমার কাছে অফলাইন ক্লাস করেছিস? হ্যাঁ স্যার, করেছি। কোন কোন দিনে, শনিবার না রবিবার? শনিবার করেছি। শনিবার করেছিস। তুই অ্যাডমিশন নিসনি তুই? না না, অ্যাডমিশন স্যার ফি দিইনি তো আমি স্যার। তুই এসছিলিস 9 তারিখ জানুয়ারি, হ্যাঁ। তারপর থেকে আর আসিসনি পড়তে? না। আজকে হচ্ছে মার্চ মাস। হুম। তুই শুড ইনফর্ম মি না যে তুমি আসবে না, বা স্যার আমার একটা অসুবিধা আছে। আজকে আমি তোকে জিজ্ঞেস করছি, তখন তুই বলছিস যে নেক্সট দিন থেকে যাবো। স্যার It should not be done. You should inform me. ওকে স্যার। আমি এরপর থেকে এই ধরনের জিনিস অ্যালাউ করবো না। ওকে। Okay. If there is a economic transaction between India and other country, তাহলে সেটা আমরা কোথায় রেকর্ড করব? সেটা আমরা যেখানে রেকর্ড করব, that is called balance of payment or BOP. Balance of payment or BOP. তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেরকম আমরা ক্যাপিটাল, রেভিনিউ ইত্যাদি ইত্যাদি ভাগগুলো দেখেছিলাম আমরা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক একইভাবে আমাদের বিওপির ক্ষেত্রেও ঠিক সেই ধরনের আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। এফএস এর ক্ষেত্রে যেরকম আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম, বিওপির ক্ষেত্রেও ঠিক একই ধরনের আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা চলে আসছি, তাহলে আমরা হোয়াট ইজ বিওপি আমরা খানিকটা বুঝতে পারলাম, এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিওপি এন্ড বাজেট সেটাও বুঝতে পারলাম। কি বুঝতে পারলি না পারলি না? স্যার বাজেটটা আরেকবার বলুন তো, আমরা ছিলাম না। স্যার ফার্স্টেরটুকু একটু বললে ভালো হয়। কেন ছিলিস না কেন? স্যার 7:30 থেকে বলেছিলেন স্যার।
বাজেট মানে হচ্ছে যখন জনগণ এবং সরকারের মধ্যে টাকার লেনদেন হয়, যখন সরকার এবং জনগণের মধ্যে টাকার লেনদেন হয় তখন সেটাকে আমরা বাজেটের মধ্যে প্রতিফলিত করি। বাজেটের মাধ্যমে আমরা দেখি গভর্নমেন্ট পাবলিকের কাছ থেকে টাকা তুলে, সে ট্যাক্সের মাধ্যমে তুলতে পারে, নন ট্যাক্সের মাধ্যমে টাকা তুলতে পারে। আবার গভর্নমেন্ট পাবলিকের জন্য কিছু পরিষেবা দিয়ে থাকে। ধর গভর্নমেন্ট কোনো স্কিম করলো বা গভর্নমেন্ট কোনো সাবসিডি করলো, মোদ্দা কথা বাজেটে যেটা হয় সেখানে টাকার ট্রানজেকশন হয় গভর্নমেন্ট এবং পাবলিকের মধ্যে। বা যদি দেখা যায় যে ভারত এবং অন্যান্য বিদেশি কোনো কান্ট্রির সঙ্গে যখন টাকার ট্রানজাকশন হচ্ছে তখন সেটাকে তো আমরা বাজেটে রাখি না, তাহলে সেই রেকর্ডটা রাখার জন্য আমাদের নিশ্চয়ই অন্য একটা অ্যাকাউন্ট দরকার। অর্থাৎ যখন ভারত এবং অন্যান্য ফরেন কোনো কান্ট্রি বা ফরেন কোনো বডির সঙ্গে আমাদের টাকার লেনদেন হয়, অর্থাৎ তাদের টাকা ঢোকে বা আমাদের টাকা বেরিয়ে যায়, তখন যে অ্যাকাউন্টে সেটাকে মেনটেন করা হয় দ্যাট ইজ কল্ড বিওপি অর ব্যালেন্স অফ পেমেন্ট। সেটাকে বলা হয় বিওপি বা স্যার ব্যালেন্স অফ পেমেন্ট। তাহলে এখন যদি আমরা ডেফিনেশনে চলে যাই, স্যার একটা কোশ্চেন ছিল, বল। বলছি স্যার ধরেন যে ইন্ডিয়া মানে কোনো ফরেন কান্ট্রি থেকে কোনো ক্যাপিটাল গুডস কিনে আনলো, তো সেটা ব্যালেন্স অফ পেমেন্টে কাউন্ট হবে না ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কাউন্ট হবে? আরেকবার বল। ইন্ডিয়া যদি কোনো ফরেন কান্ট্রি থেকে ক্যাপিটাল গুডস কিনে আনে, তো সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কাউন্ট হবে না ব্যালেন্স অফ পেমেন্টে কাউন্ট হবে? ব্যালেন্স অফ পেমেন্ট তাহলে পুরোটা বোঝাই, তাহলে উত্তরটা পেয়ে যাবি। ব্যালেন্স অফ পেমেন্টে কাউন্ট হবে। ওকে, ব্যালেন্স অফ ঠিক পেমেন্ট আছে স্যার, ঠিক। বুঝ, তাহলে বুঝতে পারবে। তাহলে ব্যালেন্স অফ পেমেন্টটা কি? ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে ইট ইজ আ সিস্টেমেটিক রেকর্ড। ইট ইজ আ systematic record. Number one, of economic transaction it is a systematic record of economic transaction for specific time period. It is a systematic record. তাহলে রেকর্ড যদি হয়, সিস্টেমেটিক রেকর্ড যদি হয়, তাহলে রেকর্ডটা কেউ মেনটেন করবে? আমাদের দেশে সেটা মেনটেন করবে আরবিআই, অর্থাৎ যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক সেই রেকর্ডটাকে মেনটেন করবে। ইকোনমিক ট্রানজাকশন, বেশ, কার মধ্যে ইকোনমিক ট্রানজাকশন? ইকোনমিক ট্রানজাকশন বিটুইন residents and non-residents. Residents and non-residents for specific time period. তাহলে ডেফিনেশনের তিনটে পার্ট আছে। একটা হচ্ছে সিস্টেমেটিক রেকর্ড, that will be maintained by RBI. একটা হচ্ছে ইকোনমিক ট্রানজাকশন বিটুইন রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, আর তারপর হচ্ছে ফর স্পেসিফিক টাইম পিরিয়ড। ফর স্পেসিফিক টাইম পিরিয়ড এটাকে আমরা বলছি ব্যালেন্স অফ পেমেন্ট। প্রথম কথা চলে আসি সিস্টেমেটিক রেকর্ড। আমরা প্রত্যেকটা পার্ট আলোচনা করব। প্রথমে সিস্টেমেটিক রেকর্ড আলোচনা করব, তারপর ইকোনমিক ট্রানজাকশন আলোচনা করব, তারপর স্পেসিফিক টাইম পিরিয়ড আলোচনা করব। তাহলে প্রথমেই চলে আসি সিস্টেমেটিক রেকর্ড। তাহলে রেকর্ড এটা এক্সেল ফাইলে এটাকে মেনটেন করতে হয়।
নাম্বার 1 পয়েন্ট। কে মেনটেন করে? maintained by RBI। ঠিক আছে? যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক সাধারণভাবে ব্যালেন্স অফ পেমেন্টের সিস্টেমেটিক রেকর্ডটাকে মেনটেন করে। ইন্ডিয়ার ক্ষেত্রে আরবিআই, ইউএস এর ক্ষেত্রে ইউএস ফেডারেল রিজার্ভ, আর চায়নার ক্ষেত্রে পিপল ব্যাংক অফ চায়না। পিপল ব্যাংক অফ চায়না। তাহলে কি বললাম? সেন্ট্রাল ব্যাংক আরবিআই, যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক মেনটেন করে। ভারতের ক্ষেত্রে আরবিআই, ইউএস এর ক্ষেত্রে ইউএস ফেডারেল, চায়নার ক্ষেত্রে পিপলস ব্যাংক অফ চায়না, পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান সেন্ট্রাল ব্যাংক, এটসেট্রা এটসেট্রা। এবার ধর ফরেন মানি কি করে ঢুকতে পারে? এফডিআই হিসেবে ঢুকতে পারে, এফআইআই হিসেবে ঢুকতে পারে, এনি আদার মিনস ঢুকতে পারে। এবার ধর আমাদের যিনি আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, তিনি প্রথমে কি করলেন? তিনি প্রথমে এফডিআই এর ডেটা দিলেন, পরে এফআইআই এর ডেটা দিলেন। ওকে, ধর ইউএস ব্যাংক, সে আগে এফআইআই এর ডেটা দিল, পরে এফডিআই এর ডেটা দিল। তো চায়না, সে প্রথমে অন্য একটা ডেটা দিল, পরে এফডিআই দিল, পরে এফআইআই দিল। এর ফলে কি হয়? প্রত্যেকটা দেশ যদি নিজেদের মতো করে এক্সেল শিট বানায়, তাহলে সেই এক্সেল শিটটা আবার পাঠাতে হয় আইএমএফ এর কাছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে পাঠাতে হয়। তো যেহেতু আইএমএফ এর কাছে পাঠাতে গেলে সবার একই ধরনের হওয়া উচিত, এই কারণে প্রত্যেকটা দেশ ইচ্ছে মতো এক্সেল শিট বানাতে পারে না। প্রত্যেকটা দেশকে কি করে বানাতে হবে? প্রত্যেকটা দেশের আইএমএফ এর একটা ম্যানুয়াল আছে, আইএমএফ এর একটা ম্যানুয়াল আছে। এই ডেটাগুলো দেখবি ওই পাবলিক ফাইন্যান্স, সরি ইকোনমিক সার্ভের 6th চ্যাপ্টারটা আছে, সেখানে প্রত্যেকটা দেখবি ডেটাগুলো সুন্দর করে কনভার্ট করা আছে ইউএস ডলারে। এই আইএমএফ ম্যানুয়ালে বলা হচ্ছে BMP6, এই ফরম্যাট অনুযায়ী BMP6 এই ফরম্যাট অনুযায়ী পাবলিক ব্যালেন্স অফ পেমেন্টের ডেটাগুলো এক্সেল শিটে BMP6 এই ফরম্যাট অনুযায়ী বানাতে হবে। এবং প্রত্যেকটা দেশকে তাদের যে কারেন্সিটা, ধর ভারতের ক্ষেত্রে 100 কোটি টাকা ঢুকলো বা 50 কোটি টাকা বেরিয়ে গেল, নিজের দেশের কারেন্সি না, প্রত্যেকটা দেশকে নিজের দেশের কারেন্সিকে ইউএস ডলারে কনভার্ট করে সেই ডেটাটা সেখানে লিখতে হবে। তার মানে যখন সেই ডেটাটা আইএমএফ এর কাছে যাবে, তার মধ্যে যাতে একটা ইউনিফর্মিটি মেনটেন করা হয়, ইউনিফর্মিটি বজায় থাকে, সেই কারণে এই পদ্ধতি ফলো করা হয়। তাহলে প্রথম কথা কি বললাম? ইট ইজ আ এক্সেল ফাইল দ্যাট শুড বি মেনটেন বাই সেন্ট্রাল ব্যাংক অফ এনি কান্ট্রি, এবং প্রত্যেকটা দেশকে সেই যে এক্সেল শিটটা সাজাতে হবে তার একটা ম্যানুয়াল আছে, আইএমএফ ম্যানুয়াল, সেখানে BMP6 এই ডেটা অনুযায়ী সেই ম্যানুয়ালটাকে সাজাতে হবে। এবং প্রত্যেকটা দেশকে তার যে টাকাটা ঢুকছে বা যে টাকাটা বেরিয়ে যাচ্ছে, যে টাকাটা বেরিয়ে যাচ্ছে, যে গুডসটা ঢুকছে বা যে গুডসটা বেরিয়ে যাচ্ছে, তার যে ভ্যালুটা, সেটাকে প্রত্যেকটা দেশের নিজের কারেন্সির যে ভ্যালুটা, সেটাকে ইউএস ডলারে কনভার্ট করে সেই ডেটাটা সেখানে দিতে হবে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, যে পয়সা, যে টাকা আমাদের দেশে ঢুকছে, আমাদের দেশে আসছে, সেই টাকাকে আমরা বলবো ইনকামিং মানি। এটা আমরা প্লাস দিয়ে ডিনোট করব। আর যে টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, তাকে আমরা কি করব?
আউটগোয়িং মানি বা মাইনাস দিয়ে, টাকা ঢুকলে প্লাস, টাকা বেরিয়ে গেলে মাইনাস। যে টাকা আমাদের ঢুকছে সেটাকে বলবো আমরা ইনকামিং মানি, আর যে টাকা বেরিয়ে যাচ্ছে তাকে বলবো আমরা আউটগোয়িং মানি। ওকে, তার মানে আমরা দেখতে পেলাম বিওপি হচ্ছে একটা এক্সেল শিট, কিসের এক্সেল শিট? অফ ইকোনমিক ট্রানজাকশন। সিস্টেমেটিক রেকর্ডটা বুঝলাম, এবার সেকেন্ড পার্টটা ইকোনমিক ট্রানজাকশন। কার মধ্যে ইকোনমিক ট্রানজাকশন? বিটুইন residents and non-residents, resident and non-resident, এই জায়গাটা একটু বোঝার আছে। ধর এখানে আছে আমাদের অনিল কাপুর, এখানে আছে আদনান স্বামী। অনিল কাপুর কে ভারতের? বল দেখি। তিনি সিটিজেনও বটে, তাই তো? এবং রেসিডেন্টও বটে। তিনি ভারতেরই সিটিজেন এবং ভারতেই থাকেন। আদনান স্বামী কি? সিটিজেন অফ পাকিস্তান, রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর তার পাসপোর্ট আছে আবার কানাডা। এখন তো অনিল কাপুর একটা সিনেমা বানাচ্ছে, আদনান স্বামীকে বললো অনিল কাপুর যে আমার সিনেমায় তোমাকে একটা গান গাইতে হবে, ঠিক আছে? আমি তোমাকে, অনিল কাপুর বললো আদনান স্বামীকে, আমার সিনেমায় তোমাকে একটা গান গাইতে হবে, এর বিনিময়ে আমি তোমাকে 1,00,000 টাকা দেব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ট্রানজাকশনটা হলো অনিল কাপুর আর আদনান স্বামীর মধ্যে, ভালো করে শোন ফোন দিয়ে, শুনতে পাচ্ছিস তো, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার, শুনতেও পাচ্ছি। অনিল কাপুর আর আদনান স্বামীর মধ্যে যে ট্রানজাকশনটা হলো, সেই ট্রানজাকশনটাকে শক্তিকান্ত দাস অর্থাৎ আমাদের আরবিআই এর গভর্নর, তিনি কি তার এক্সেল শিটে এটাকে এন্ট্রি করবেন না করবেন না? করবেন না স্যার, কারণ নন করবেন না স্যার, রেসিডেন্ট, দুজনেই তো রেসিডেন্ট। দুজনেই তো ভেরি resident। গুড, ভেরি গুড, করবেন না, বিকজ বোথ আর রেসিডেন্ট, বোথ আর রেসিডেন্ট। ওকে, যেহেতু দুজনেই ভারতের রেসিডেন্ট, তাহলে এই ট্রানজাকশনটাকে বিওপির মধ্যে তোলা হবে না। কারণ বিওপির যে ডেফিনেশনটা সেখানে বলা আছে, ইট ইজ আ ট্রানজাকশন বিটুইন রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, ঠিক আছে? এবার ধর এখানে আছে অনিল কাপুরের জায়গায় টম ক্রুজ, এখানে আদনান স্বামী, আর এখানে আমাদের শক্তিকান্ত দাস বাবু বসে আছে। আর এখানে আমাদের আমেরিকার
ইউএস যে ব্যাংকটা আছে তার গভর্নর বসে আছে। টম ক্রুজ আদনান সামিকে বলছে, তুমি আমার সিনেমাতে একটা গান করো, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। টম ক্রুজ বলছে আদনান স্বামীকে, তুমি আমার সিনেমাতে একটা গান গাও, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। এটা কি বিওপি তে এন্ট্রি হবে না হবে না? হ্যাঁ স্যার, বিওপি তে এন্ট্রি হবে, কারণ হবে স্যার। রেসিডেন্ট আর নন রেসিডেন্ট আছে। ভেরি গুড, ভেরি গুড। কে কে এন্ট্রি করবে? এখানে আরবিআই এন্ট্রি করবে আর ইউএস ফেডারেল ব্যাংক দুজনে এন্ট্রি করবে, ঠিক আছে? এবার আরবিআই এর ক্ষেত্রে এই টাকাটা কি হবে? ইনকামিং মানি, কেন? আদনান সামির কাছে আসছে, ওকে? আর টম ক্রুজ ইউএস এর কাছে এটা হয়ে যাবে আউটগোয়িং মানি, কেন? তাদের থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। আরবিআই এর কাছে ইনকামিং মানি আর ইউএস ফেডারেলের কাছে আউটগোয়িং মানি। তাহলে এটাকে কেন বিওপির মধ্যে এন্ট্রি করা হবে? বিকজ দিস ইজ দ্য ট্রানজাকশন বিটুইন রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট। তাহলে ফ্রম ইন্ডিয়াস পয়েন্ট অফ ভিউ, টম ক্রুজ ইজ নন রেসিডেন্ট, and from American point of view, Adnan Sami is non-resident. বোঝাতে পারছি না পারছি না? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে ইউএস ফেডারেল ব্যাংকের কাছ থেকে যদি টাকা বেরিয়ে যাচ্ছে, ও তার এক্সেল শিটে এটা এন্ট্রি করবে ডেবিট হিসেবে, ও টাকা বেরিয়ে গেছে। আর আরবিআই তার এক্সেল শিটে এন্ট্রি করবে ক্রেডিট হিসেবে। একজনের ডেবিট হলে তবেই একজনের ক্রেডিট হবে। এবার ধর এই 1 লাখ টাকা পেয়ে আদনান সামি তার কিছু টাকা পাকিস্তানে থাকা তার বয়স্ক বাবা মাকে কিছু টাকা পাঠাবে, কিছু টাকা পাঠাবে, ঠিক আছে? এক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্ট এন্ট্রি হবে না হবে না? হবে স্যার। হবে স্যার। বিকজ আদনান সামি হচ্ছে রেসিডেন্ট এন্ড আদনান সামির বাবা মা হচ্ছে ভারতের ক্ষেত্রে নন রেসিডেন্ট। তাহলে এক্ষেত্রে কি হবে? ভারত থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে আরবিআই এর ক্ষেত্রে এটা হয়ে যাবে ডেবিট, আর পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকের কাছে সেটা হয়ে যাবে ক্রেডিট। এই তো সহজ জিনিস, ডেবিট আর ক্রেডিট। একজন থেকে টাকা বেরোবে আর একজনের কাছে গিয়ে টাকাটা ঢুকবে। এই ইকোনমিক ট্রানজাকশনকে আমরা সাধারণভাবে পাবলিক ফাইন্যান্স বলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আদনান সামির কাছে পাসপোর্ট কোথাকার আছে? কানাডার, ঠিক আছে? কানাডার ব্যাংকে এখানে কিছু এন্ট্রি করতে হবে কি কানাডার ব্যাংকে? না, এন্ট্রি করতে হবে না, বিকজ ইট ইজ আ ট্রানজাকশন বিটুইন রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট। সিটিজেনের কোনো গল্প নেই এখানে, রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট ট্রানজাকশনের মানে বিওপির ডেফিনেশনেই বলে দিয়েছি, ইট ইজ আ ট্রানজাকশন বিটুইন রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট, রেসিডেন্ট এন্ড নন রেসিডেন্ট অফ এ কান্ট্রি ফর স্পেসিফিক টাইম পিরিয়ড। এবার ধর প্রত্যেকটা দেশকে এই যে ব্যালেন্স অফ পেমেন্টের এক্সেল শিট গুলো কাকে পাঠাতে হয়? আইএমএফ। এক্সেল শিট গুলো পাঠাতে হয় আইএমএফ কে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কে পাঠাতে হয়, ঠিক আছে? ধর ইন্ডিয়া পাঠালো, ইউএসএ পাঠালো, প্রত্যেকটা দেশ পাঠাচ্ছে। ভারত, গোটা বিশ্বে যতটা দেশ আছে সবাই আইএমএফ কে পাঠাচ্ছে। আইএমএফ যদি টোটাল এক্সেল শিট গুলোকে কম্বাইন করে, তাহলে কি রেজাল্ট কি হবে? টোটাল বিলিয়ন অফ ডলার্স পাবে নাকি জিরো পাবে? কি পাবে বল দেখি? সমস্ত ব্যালেন্স শিট যদি কম্বাইন করে তাহলে বিলিয়নস অফ ডলার পাবে না জিরো পাবে? স্যার জিরো পাবে। জিরো পাবে, ভেরি গুড। কেন জিরো পাবে? মানে ভারত থেকে আমেরিকাতে টাকা গেছে, ভারত থেকে তার আমেরিকাতে টাকা গেছে,
ভারত 100 টাকা পাঠিয়েছে আমেরিকাকে, তাহলে ভারতের হচ্ছে ডেবিট, তাহলে তার হচ্ছে ক্রেডিট। এইভাবে সমস্ত দেশে যখন ডেবিট আর ক্রেডিট হিসেব করবে আর IMF, তখন দেখবে ডেবিট মোট যত, ক্রেডিট মোট তত তত, তাহলে টোটাল ব্যালেন্স শিট হয়ে যাবে 0। অর্থাৎ IMF এর কাজটা খুব হিসেব, IMF এর কাজটা খুব সহজ। তাহলে ক্যাটাগরিগুলি বলা যেতে পারে যে গোটা ওয়ার্ল্ডের ব্যালেন্স অফ পেমেন্ট কি হবে? সহজ কথা, 0 হবে। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট অফ এ হোল ওয়ার্ল্ড, কি হবে অ্যান্সার? 0। জানা থাকলে করতে 1 সেকেন্ডও সময় লাগবে না, যদি না জানা থাকে তাহলে করতে কিন্তু সময় লাগবে। আমি যতটা সম্ভব সহজ করে জায়গাটা বোঝানোর চেষ্টা করছি। হোয়াট ইজ দ্য ব্যালেন্স অফ পেমেন্ট অফ এ হোল কান্ট্রি? অ্যান্সার ইজ 0। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট এই ব্যালেন্স অফ শিট বানানো, সেটা প্রত্যেকটা দেশের, ভারতেরই মাথা ব্যথা বা ইউএস এরই মাথা ব্যথা। IMF এর কোনো মাথা ব্যথা নেই। কেন? ও জানে 0 হবে। সবটা দেশ যদি জমা করে যদি 0 না হয়, তাহলে বুঝতে হবে সবটা দেশ জমা করেনি বা হিসেবে কোনো গরমিল আছে। সে জানে যে 100 টাকা ধার নিয়েছে, কেউ 100 টাকা খরচা করেছে, কারো ঘর থেকে 100 টাকা বেরিয়েছে, তো কারো ঘর থেকে 100 টাকা ঢুকেছে। তো এই গেল ব্যালেন্স অফ পেমেন্টের যে ডেফিনেশনটা আমরা পেলাম, তার খানিকটা আলোচনা আমরা করলাম। এবার সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ কম্পোনেন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট। কম্পোনেন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট, এই কম্পোনেন্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের কারেন্ট এসি বা কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখন আমরা একটু কারেন্ট অ্যাকাউন্টটাই ভালো করে বোঝার চেষ্টা করব, ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা পরে আসছি। কারেন্ট অ্যাকাউন্টকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভিজিবল, যেটা চোখে দেখা যায়, আরেকটা হচ্ছে ইনভিজিবল, যেটা চোখে দেখা যায়। তো স্যার কি যে বলছেন স্যার, চোখে দেখা যায় না দেখা যায়? ধর গুডস চোখে দেখা যায়, গুডস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধর গুডস, দেখা যায়। গুডস ইম্পোর্ট হচ্ছে অথবা এক্সপোর্ট হচ্ছে, গুডস ইম্পোর্ট হচ্ছে অথবা এক্সপোর্ট হচ্ছে। ধর ইন্ডিয়া থেকে ধর অনিয়ন, ইন্ডিয়া থেকে অনিয়ন ধর পাকিস্তানে যাচ্ছে, পাকিস্তান থেকে কি আসবে আমাদের দেশে? মানি স্যার, কারেন্সি। ভেরি গুড, মানি আসবে। তার মানে যদি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে টাকা ঢোকে, ইনকামিং মানি হয়, তার মানে বুঝতে হবে আমাদের দেশ থেকে গুডস গেছে, তাই তো? হ্যাঁ স্যার। টাকা আসা মানে, টাকা এসছে মানে কিছু জিনিস গেছে ওর কাছে, ঠিক উল্টোটাও ঠিক। ধর ইন্ডিয়া এবং পাকিস্তান আমাদেরকে ধর সুগার পাঠিয়েছে, তাহলে আমরা পাকিস্তানকে কি দেবো? টাকা দেবো। তাহলে আমাদের দেশে যখন গুডস এসেছে, তার মানে গুডস এসেছে মানে কি, আমরা গুডসটাকে ইম্পোর্ট করেছি। যদি জিনিস ইম্পোর্ট হয় তখন কি হয়ে যাবে? আউটগোয়িং মানি। আর জিনিস যদি এক্সপোর্ট হয় তাহলে ইনকামিং মানি। এই তো সহজ গল্প, জাস্ট বাকি বাংলায়। জিনিস যদি আসে তাহলে টাকা বেরোবে, আর জিনিস যদি বেরোয় তাহলে টাকা ঢুকবে, এর থেকে সহজ কিছু নেই। বাট গুডস কে আমরা চোখে দেখতে পাচ্ছি, বাট কিছু কিছু জিনিস আছে ইনভিজিবল, যেটাকে বলছি,
ইনভিজিবল এর মধ্যে তিনটে জিনিস আছে, এস আই টি, সার্ভিসেস, ইনকাম, ট্রান্সফার। সার্ভিসেস, ইনকাম, ট্রান্সফার, তিনটে জিনিসকে আমরা বলি এস আই টি, সার্ভিসেস, ইনকাম, ট্রান্সফার। ধর আমরা আমেরিকাকে, দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ ইউএসএ, আমরা ধর আইটি সার্ভিস দিলাম, বিনিময়ে আমাদের টাকা ঢুকলো। এখানে কি আমরা কোনো গুডস সাপ্লাই করেছি? না স্যার। গুড সাপ্লাই না করলে না, টাকা স্যার। ঢুকতে পারে। তাহলে দিস ইজ দ্য কম্পোনেন্ট অফ ইনভিজিবল কম্পোনেন্ট। তাহলে সেক্ষেত্রে যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে টাকা ঢুকলে আমরা কারেন্ট অ্যাকাউন্টে কি করব? ক্রেডিট। আর টাকা যদি বেরিয়ে যায় কারেন্ট অ্যাকাউন্টে কি করব? ডেবিট। ঠিক একইভাবে গুডস এর ক্ষেত্রেও যদি আমাদের ঘরে টাকা ঢোকে তাহলে বলবো কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, যদি টাকা বেরিয়ে যায় কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ঠিক একইভাবে ইনকামের আবার তিনটে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে প্রফিট, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে ডিভিডেন্ড। প্রফিট, ইন্টারেস্ট এন্ড ডিভিডেন্ড। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি পয়সার লেনদেন হচ্ছে না? পয়সার লেনদেন হচ্ছে, বাট সেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। ঠিক একইভাবে আরেকটা জিনিস হচ্ছে ট্রান্সফার। এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমার আলোচনা করার অবকাশ আছে। তাহলে সার্ভিসের ক্ষেত্রে কি, আমরা কোনো আইটি সার্ভিস দিচ্ছি বা অন্য কোনো সার্ভিস দিচ্ছি, যার বিনিময়ে টাকা ঢুকছে। কোথায় টাকা ঢুকবে? কারেন্ট অ্যাকাউন্টে টাকা ঢুকবে। টাকা ঢুকলে ক্রেডিট, আর টাকা বেরিয়ে গেলে ডেবিট। টাকা ঢুকলে ক্রেডিট, আর টাকা বেরিয়ে গেলে ডেবিট। আমাদের কাছে 2013-14 একটা ডেটা আছে। স্যার এটা টাকা ঢুকলে তো স্যার ডেবিট। না, টাকা ঢুকলে ডেবিট নয়, টাকা ঢুকলে ক্রেডিট। তুই যেটা বলছিস ওটা অ্যাকাউন্টের হিসেব ওটা। নরমালি আচ্ছা আমাদের যখন আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় তখন কি হয়? ইওর অ্যাকাউন্ট ইজ ডেবিটেড বাই এত, ঠিক হ্যাঁ আছে? স্যার। কারণ তোর হ্যাঁ। অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা বেরিয়ে গেছে। বাট এটা যদি হ্যাঁ। ব্যাংকের রেসপেক্টে ধরি তাহলে সেটা ব্যাংকের ডেবিট মানে হচ্ছে ব্যাংকের ঘরে টাকা ঢোকে। নরমালি আমাদের ডেবিট মানে হচ্ছে টাকা বেরিয়ে যাওয়া। ঠিক আছে স্যার। 2013-14 একটা ডেটা আমরা পেয়েছি, এই ডেটা দিয়ে শেষ করব। বাকি পার্টটা আছে ক্লাসের যে বাকি পার্টটা, এটা আমরা রাত্রে আলোচনা করবো, বিকজ আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তো 2013-14 একটা ডেটা আমরা পেয়েছি, সেখানে কম্পোনেন্ট হচ্ছে গুডস। গুডস এর ক্ষেত্রে কি সিনারিও আছে আমাদের? টাকা ঢোকা মানে হচ্ছে আমাদের ক্রেডিট, টাকা বেরিয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ডেবিট, আর এটা হচ্ছে আমাদের নেট। ক্রেডিট মানে হচ্ছে ইনকামিং মানি। ইনকামিং মানি তখনই আসবে যদি কোনো জিনিস আমরা কি করি, কোনো জিনিস যদি আমরা এক্সপোর্ট করি। ঠিক আছে, আমরা 3 লাখ মিলিয়ন ইউএস ডলারের এত টাকা আমাদের ঢুকেছে, তাহলে এত টাকার জিনিস আমরা এক্সপোর্ট করেছি। আর আমরা ইম্পোর্ট করেছি আউটগোয়িং, মানে আমাদের দেশ থেকে টাকা বেরিয়ে গেছে। কেন? আমরা কিছু কিছু জিনিস বিদেশ থেকে কিনেছি। সেক্ষেত্রে দেখা গেছে আমার টাকা বেরিয়ে গেছে -5 লাখ মিলিয়ন ইউএস ডলার। মাইনাস কেন করলাম? যেহেতু টাকা বেরিয়ে গেছে আমাদের। তাহলে টাকা ঢুকেছিল কত? 3 লাখ, টাকা বেরিয়ে গেছে কত? 5 লাখ। নেট ব্যালেন্স কত হলো? -2 লাখ মিলিয়ন ইউএসডি। এই যেখানে মাইনাস থাকলো,
এই যে মাইনাস থাকলো, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে আমাদের ট্রেড ডেফিসিট হয়েছে না সারপ্লাস হয়েছে আমাদের? Deficit, sir. ডেফিসিট হয়েছে। Okay, so this is called trade deficit. তাহলে এই যে ক্রেডিট এবং ডেবিটের মধ্যে যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড, ঠিক আছে? ব্যালেন্স অফ ট্রেড বা বিওটি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, বিওটির ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আমরা বলতে পারি ট্রেড ডেফিসিট। গুডস এর ক্ষেত্রে ভালো করে মন দিয়ে শুন, গুডস এর ক্ষেত্রে আমরা অলওয়েজ ট্রেড ডেফিসিট। কেন কেন তার উত্তর হচ্ছে, আমাদের প্রচুর পরিমাণে গুডস ইম্পোর্ট করতে হয়। বেসিক্যালি কি বেশি ইম্পোর্ট করতে হয় আমাদেরকে? পেট্রোলিয়াম ইত্যাদি ইত্যাদি ইম্পোর্ট করতে হয়, যে চাহিদা প্রচুর। আরেকটা জিনিস যেটা প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হয়, দ্যাট ইজ গোল্ড। চাহিদা বেশি, দেশে প্রোডাকশন নেই, এই কারণে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। গোল্ড প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হয়। যেহেতু আমাদের ইম্পোর্টটা অনেকটাই বেশি, এই কারণে সাধারণ ক্ষেত্রে গুডস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ট্রেড ডেফিসিট হয়ে যাচ্ছে। বাট সার্ভিসেস এর ক্ষেত্রে কিন্তু ট্রেড ডেফিসিট নয়। সার্ভিসেস এর ক্ষেত্রে আবার ট্রেড সারপ্লাস। বাট ওভারঅল যখন গুডস আর সার্ভিস একসঙ্গে নিচ্ছি, তখন কিন্তু সেটা আবার ট্রেড ডেফিসিট হয়ে যাচ্ছে। রেস্ট পার্টটা আজকে রাত্রে 9:30টার সময় পড়াবো। এটা ফার্স্ট ওয়ান পড়িয়ে দিলাম মোটামুটি। এবার একটু বইটা তোরা দেখ, কারেন্ট অ্যাকাউন্ট কাকে বলে, ক্যাপিটাল অ্যাকাউন্ট কাকে বলে, বাকি পার্টটা আমরা রাত্রে আলোচনা করবো। স্যার হ্যাঁ স্যার, তাড়াতাড়ি বল। স্যার বলছিলাম যে ওই কোনো একটা যদি সার্ভিস আমরা দিই, তাহলে আমাদের যে মানে আসে ওই ক্রেডিট হয় যে টাকাটা, শুধু কারেন্ট অ্যাকাউন্টেই কেন? কারেন্ট অ্যাকাউন্টে কেন হয়? হ্যাঁ, এটা হচ্ছে তোর আইএমএফ এর যে BMP6 যে গাইডলাইনটা বললাম না, সেই গাইডলাইনে এইভাবে করা আছে। যদি তোর কোনো টাকা ঢোকে আর কি, যদি তোর কোনো এই ধরুন টাকা ঢোকে সার্ভিসেস এর জন্য বা গুডস এর জন্য, সেক্ষেত্রে সেই টাকাটা কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে। আচ্ছা, মানে ওটা বলাই আছে আইএমএফ। হ্যাঁ, ওটা গাইডলাইন দেওয়া আছে, আইএমএফ এর গাইডলাইন দেওয়া আছে, এখানে আমাদের কিছু করার নেই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি রাত্রেবেলা বাকি ক্লাসটা করছি, প্রশ্নটা রাত্রেবেলায় নেবো সবার। আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম আজকে। ওকে Okay, sir. Okay. ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই যে আমি ইসের খাতাটা দেখেছি, ওই কি বলে ইকোনমিক্স ভার্সেস পলিটিক্স, অনেকের লেখা খুব ভালো হয়েছে। শিবারাম, মৃন্ময়, অনেকের লেখা বেশ ভালো হয়েছে। মানে লেখার ধরনটা তোরা বুঝতে পেরেছিস। আমি পরের দিন পয়েন্ট গুলো ক্লাসে বলে দেবো যে কোন কোন পয়েন্টের উপর মেনশন করে লিখতে হবে। আর অনিন্দিতা আছিস? অনিন্দিতা, হ্যাঁ স্যার। তোর লেখাটা খুব সুন্দর হচ্ছিল, বাট মাঝখানে গিয়ে তুই লেখাটা মানে অদ্ভুত জায়গায় থামিয়ে দিলি। নো, লেখাটা ভালো হচ্ছিল, লেখাটা খুব সুন্দর হচ্ছিল, বাট মাঝখানে ওইভাবে থামাবি না। শুরু করেছিস কনফিউশনটা দিয়ে শেষ করতে হবে। হ্যাঁ, আমার লেখাটা কমপ্লিট হয়নি, আমি বুঝতে পেরেছিলাম, মানে আমি আর খুঁজে পাচ্ছিলাম না, মানে বুঝতে পারছিলাম না কি লিখবো। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট দিন ক্লাসে আলোচনা করবো কি করে লিখতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আপাতত বাই। রাত্রেবেলা আবার 9:30টার সময় দেখা হচ্ছে। বাকি এই ভিডিওটা রাত্রেবেলা করিয়ে দেবো।